ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অপেক্ষায় দিল্লি এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। দণ্ডিত হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান, বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আশা। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন বিএমস্টেক। এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারির প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। যে কোনো ইস্যুতে আলোচনার সমাধানে জোর ভারতীয় হাইকমিশনারের। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আইরিন আয়াত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে ফ্যাসিস্ট শাসন। পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। 3টে গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 11 দলীয় ঐক্যের। গণভোটের রায় বাস্তবায়ন হওয়ায় ক্ষোভ, আর কোনো ফ্যাসিবাদ মেনে না নেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলন দমনে টিভিতে সংবাদ বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল, বল প্রয়োগ প্রাণহানি ঢাকতে কঠোর সেন্সরশিপ। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। এসএসসিতে পাশের হার ৬২.25, কমেছে জিপিএ 5। মানবিকে ফেইল অর্ধেকের বেশি, সুযোগ থাকছে খাতা পুনর্মূল্যায়নের। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। অন্তত 20 জন নিহত। রাজধানী বোগোতা সহ বিভিন্ন এলাকায় বহু ভবন বিধ্বস্ত, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির শঙ্কা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথমবারের বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিল ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ বা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের অপেক্ষায় রয়েছে ভারত। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের পর ফের টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। দণ্ডিত হওয়ার পরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় নয়াদিল্লির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। সম্পর্কে উত্তেজনার মধ্যেই সোমবার সচিবালয়ে প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘণ্টাব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করে দুপক্ষ। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানায় ঢাকা। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে ভারত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলেও জানান হাই কমিশনার। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে দাওয়াত দিয়েছে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিএমস্টেক। এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ভারতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর উপর শ্রদ্ধাশীল থাকতেই হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে
এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। শেখ হাসিনাকে আর জনপরিসরে কথা বলার সুযোগ দেবে না ভারত, এই আশ্বাস মিলেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খুলনা, দিনাজপুর ও রাঙামাটির 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করে পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে শুরু হয়েছে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে 3 দিন ব্যাপী জাতীয় সম্মেলন। সোমবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে পাইলট প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ ঘোষণা করেন সরকার প্রধান। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এসডিজি ভিলেজের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে আন্তর্জাতিক স্বীকৃতি ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। গণতান্ত্রিক রাষ্ট্র, অবাধ নির্বাচন, জবাবদিহি ও আইনের শাসন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া নতুন ভিসা নীতিমালাও অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নতুন আইনে একজন চেয়ারপারসনের নেতৃত্ব থাকবেন 4 কমিশনার, যাদের মধ্যে একজন নারীর অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে। এছাড়া ভিসার ক্যাটাগরি 34টি নির্ধারণ করে ভিসা নীতিমালা 2026-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। 2006 সালের আইনে ভিসার ক্যাটাগরি ছিল 33টি। এদিকে ব্যাংক রেজুলেশন সংশোধন আইনেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাবো সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে ভাগ্য বদলাতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষের। সরকারি অর্থ সহায়তায় ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। 16 আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। চলতি অর্থ বছরে কার্ড পাবেন 40,20,000 নারী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত সুবিধা বঞ্চিতদের হাতে কার্ড পৌঁছাতে চায় সরকার। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। হাসান ওয়ালির রিপোর্ট। এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক
মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনে এমন প্রতিশ্রুতি আশার সঞ্চার করে দেশব্যাপী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর তারেক রহমানের সরকার শুরুতে হাত দেয় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে। চলতি বছরের 10 মার্চ ঢাকার বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। ফ্যামিলি কার্ডে ভাগ্য ঘুরেছে অসংখ্য মানুষের। কড়াইল বস্তির ফরিদা রাহেলাদের ঘরে বইছে আনন্দের জোয়ার। মাসিক 2500 টাকার অর্থ সহায়তায় ভর করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। সুযোগ সুবিধা হয়েছে আর কি, সংসারে অভাব থাকলে একটু খরচ হয়। আম্মাকে আগে আমি দিতাম 500 টাকা করে ওষুধ খাওয়ার জন্য, এখন মাকে আমি 1500 টাকা দেই। মানে আমি বলতে গেলে কান্না চলে আসে। এই তালিকার বাইরেও আছে অনেক পরিবার। কাগজপত্র সব জমা নিচ্ছে, হ্যাঁ আমার অন্তরই দেয় না। ফ্যামিলি কার্ডে নিশ্চিন্ত অর্থ সহায়তায় ভাগ্য ঘুরছে নিম্ন আয়ের সব মানুষদের। স্বপ্ন দেখছেন নিত্যদিনের খরচ মিটিয়ে আরেকটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের। নিম্ন আয়ের মানুষদের জন্য আসার খবর, চলতি অর্থবছরে 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করবে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে সত্যিকারের দাবিদার খুঁজতে সারা দেশে শুমারি করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, ফ্যামিলি কার্ডে ব্যাপক সাড়া মিলছে। মানুষের প্রত্যাশা পূরণ করে প্রকল্প সম্পন্ন করাটাই সরকারের মূল চ্যালেঞ্জ। মানুষের আগ্রহটা আমরা যা চিন্তা করেছি তার থেকে অনেক গুণ বেশি, এবং এই আগ্রহটার কারণে যেটা হয়েছে যে আমরা আরো একটু বেশি কনশাস হয়ে গেছি যে এই আগ্রহের জায়গা থেকে আমরা যেন উঠতে পারি। বিগত ফ্যাসিস্ট আমলের মতো নয়, বরং দল মতের ঊর্ধ্বে উঠে সত্যিকারের যোগ্য পরিবারেই কার্ড বিতরণ করা হচ্ছে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। একটা সময় যখন বিএনপি করতো কি করতো না, এটা ডিএনএ চেক করার মতো করে চেক করা হয়েছে। দিস ফ্যামিলি কার্ড ইজ আ ইউনিভার্সাল কার্ড, এটা সকলের জন্য। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে 80,000 নারীর হাতে পৌঁছেছে এই সুবিধা। আগামী 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এদিকে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশে জামায়াত আমির বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না জনগণ। বিএনপির পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সোমবার জোট প্রার্থী অলি আহমেদের পক্ষে ফর্ম উত্তোলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় ঐক্য বলছে, গণভোটের রায় বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ সদস্যদের। জুলাই সনদ নিয়ে সরকারের দ্বিচারিতা তুলে ধরতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধী দল। গণভোটের রায়টা জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, যাচাই বাছাই 16 তারিখ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট, আর ভোট 20 আগস্ট। পারছেন না। এদিকে গাইবান্ধা জেলা জামাতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না জনগণ। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস, এটা যেখানেই বোর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপ এবং সংবাদ প্রচার বন্ধে তৎকালীন তথ্যমন্ত্রীকে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সম্মতি জানিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমকে দমানোর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন মোহাম্মদ এ আরাফাত।
এই কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এদিকে সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 27 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এভাবেই 24 জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর নির্দেশনা পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ঠেকাতে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি যাদের হয়ে আজকে। ফাঁস হওয়া এই ফোন আলাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের উপর চড়াও হতে এবং কারফিউ এর যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। হত্যাকাণ্ড যেন মানুষ জানতে না পারে, এই জন্য যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, ঠিক তেমনি টিভি চ্যানেলকেও সেন্সর করা হলো এবং হুমকি দেওয়া হলো তারা যেন এই খবর প্রচার না করে। 4টি টিভি চ্যানেল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখেছি যে এই জুলাই আন্দোলনের সময় বিভিন্ন তারিখে এই চ্যানেলগুলো কোনোটা 2 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, কোনোটা 1 ঘন্টা করে বন্ধ রেখেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড ইতোমধ্যেই প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এবার এসএসসির ফলাফল প্রসঙ্গ। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। নিজেদের সাফল্যে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। অভিভাবকের চোখে মুখেও স্বস্তি। এই উচ্ছ্বাস, আনন্দ আর আবেগ স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সাফল্য অর্জনের। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেয়েই উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ। বরাবরের মতোই দুর্দান্ত ফলাফল অর্জনে রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুলে চলে আনন্দ উদযাপন। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে আত্মহারা, কেউ আবার ফল হাতে নিয়ে ছুটছেন বাবা মায়ের কাছে। সকালবেলা পুরাটা টাইম ভয় করছিল, কিন্তু রেজাল্টটা দেখার পরে সব ভয় চলে গেছে। টিচারদের আর বাবা মা অবশ্যই সাপোর্ট দিয়েছে। এই আনন্দ শুধু শিক্ষার্থীদের নয়, সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত অভিভাবক। কারো চোখে আনন্দের জল, কারো মুখে তৃপ্তির হাসি। সন্তানের ভালো ফল যেন তাদের দীর্ঘদিনের অপেক্ষা আর ত্যাগের স্বস্তি। শিওর ছিলাম যেমন মেয়ে ইনশাল্লাহ সব সাবজেক্টই এ প্লাস পাবে। রেজাল্টে জিপিএ 5 পেয়েছে, ওদের ফ্রেন্ড সার্কেল সবাই পেয়েছে, আমি খুব খুশি। কাঙ্ক্ষিত সাফল্যে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজেও চলে উদযাপন। 2116 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 2073 জন। এই প্রতিষ্ঠানে জিপিএ 5 পেয়েছে 1115 জন শিক্ষার্থী। 1 বছর ধরে যেহেতু কষ্ট করছিলাম, এই জন্য এটার আশানুরূপ ফল পেয়েছি। এখন আমার অনেক বেশি খুশি লাগছে। তবে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাদের কণ্ঠে উঠে আসে আক্ষেপ। জীবনের প্রথম ধাপে সাফল্য আর ব্যর্থতার অভিজ্ঞতায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। এসএসসির ফলাফলের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। এটি শিক্ষার্থীদের জীবনের স্বপ্নের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। এই হাসি, আনন্দ আর আবেগের মধ্য দিয়ে স্কুল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে এখন প্রত্যাশা ভালো কলেজ, ভালো বিষয় আর কাঙ্ক্ষিত জীবন গড়া। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে মাঠের জমিতে মিলল ট্যাঙ্ক ও মানব বিধ্বংসী 96টি ল্যান্ডমাইন। এতে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে গিয়ে ল্যান্ডমাইনগুলো ধ্বংস করল সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম।
বিকট শব্দে একে একে ধ্বংস করা হলো 96টি শক্তিশালী ল্যান্ডমাইন। শনিবার মেহেরপুরের গাংনীর বেদবাড়িয়া গ্রামে জমিতে কাজ করার সময় ল্যান্ড মাইনগুলো দেখতে পান কৃষক কালু মালিথার। শনাক্ত হওয়া মাইনগুলোর মধ্যে 17টি ট্যাঙ্ক বিধ্বংসী এবং 79টি মানব বিধ্বংসী। খবর পেয়ে জমিটি ঘিরে রাখেন পুলিশ ও বিজিবি সদস্যরা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর বোম হবে, সবাই আতঙ্কে আছে, ভয়। এই যে সবাই দেশবাসী সবাই আসছে দেখতে, হয়তো ব্যবহার করতো, সুযোগ পাইনি। আমার কাছে এটাই মনে হয়। অনেকেই বলেছিল কিছু নাই, কিন্তু আসলে অনেক সরঞ্জাম সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধের সরঞ্জাম সেনাবাহিনীতে উদ্ধার করছে। সোমবার দুপুরে যশোর ক্যান্টনমেন্ট থেকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর 19 সদস্যের বিশেষ টিম। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা করেন পরীক্ষা নিরীক্ষা। পরে মাইনগুলো উদ্ধার করে গ্রাম থেকে দূরে একটি মাঠে নিয়ে ধ্বংস করা হয়। সময় সংবাদ, মেহেরপুর। চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেছিলেন সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই। এমনটাই দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুধু সালমান শাহকে হত্যা নয়, ভাই বিল্টুকেও অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যু হলেও 3 দশক পরও থামেনি তার মৃত্যুর রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত 4 নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন। রোববার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটকের পরে আশরাফুল হক ডনকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে। বিকেলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। তারই জেরে ক্ষণজন্মা এই নায়ককে হত্যার জন্য ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করা হয়। রাজসাক্ষী রিজভী আহমেদের দেয়া জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। শুধু হত্যায় নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগে সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় 1997 সালের 19 জুলাই গ্রেপ্তার হন রিজভী আহমেদ। পরে একই বছরের 24 জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী থেকে জনসংখ্যার বাড়তি চাপ কমাতে পাশের জেলাগুলোর সঙ্গে দ্রুতগতির কমিউটার ট্রেন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার কমলাপুর রেল স্টেশনে ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে অভিযাত্রী কমিউটার নামের একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, দ্রুতগতির কমিউটার ট্রেন চালু হলে ঢাকার বাইরের বাসিন্দারা মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় ঢাকা এসে কাজ ছেড়ে নিজের ঘরে ফিরতে পারবেন। এতে ঢাকার স্থায়ীভাবে বসবাসরত প্রবণতা কমবে। অভিযাত্রী কমিউটার ট্রেনটি শনিবার ছাড়া প্রতিদিন পদ্মা সেতুর 2 প্রান্তের যাত্রীদের সেবা দেবে। ঢাকা থেকে ঢাকা ছাড়বে বিকেল 3:30টায়, গোপালগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা 7:15টায়। এবার বাণিজ্যের সংবাদ। অকার্যকর ঘোষণা করা 4 আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের দ্রুত টাকা ফেরত দেওয়া শুরু হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুনির্দিষ্ট স্কিম ও অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। প্রক্রিয়া সম্পন্ন করতে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে 12 সদস্যের প্রশাসক দল। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন আর্থিক তদন্তের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্ধের প্রক্রিয়ায় থাকা 5 আর্থিক প্রতিষ্ঠানে মোট আমানত রয়েছে 16,076 কোটি টাকা। এর মধ্যে প্রায় 3,500 কোটি টাকাই পাচার হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তিগত আমানতকারীর সংখ্যা প্রায় 27,000। দায়, সম্পদ ও সক্ষমতার সূচক পর্যালোচনায় প্রতিষ্ঠানগুলোকে বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে আদালতে থাকায় রোববার পিপলস লিজিংকে বাদ দিয়ে বাকি 4 প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংকে অকার্যকর ঘোষণা করে পর্ষদ বাতিল করে প্রশাসক দেয় বাংলাদেশ ব্যাংক। লিকুইডেশনের আওতায় নিয়ে আসা হলো, যেখানে ইতিমধ্যে আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি
যে প্রশাসকের মুখ্য কাজ হবে এই লিকুইডেশন কার্যক্রমটাকে বাস্তবায়ন করা। অবসায়নে থাকা 4 প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরাও অগ্রাধিকারের ভিত্তিতে টাকা পাবেন। ঘোষিত নীতিমালা অনুযায়ী গ্রাহক পর্যায়ে তাদের আমানত অর্থাৎ আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাংক রেজুলেশন অনুযায়ী আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে একজন আমানতকারী সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। এছাড়া প্রত্যেক আমানতকারীকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হতে পারে স্কিমে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বায়ু দূষণ কমিয়ে ঢাকাকে বাসযোগ্য করতে সবুজায়নে জোর দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন তিনি। আজকে বিভিন্ন রকম অসুখ আজকে দেখা দিচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। কারণটা হলো যে আজকে পরিবেশ ভালো নাই, বায়ু দূষণ। আজকে যে বাতাসে, ঢাকার বাতাসে সীসা পাওয়া যায় এমন একটা অবস্থা, তো সেখান থেকে যদি এই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা মুক্ত হতে চাই তাহলে গাছ বেশি করে লাগানো ছাড়া কোনো বিকল্প নাই। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে নিহতদের মধ্যে নওগাঁরই 12 জন, 3 জনের বাড়ি নাটোর ও 1 জনের বাড়ি রাজশাহীতে। ভাগ্য ফেরাতে ভিটে মাটি বিক্রি আর চড়া সুদের ঋণ নিয়ে সৌদি আরবে গিয়ে এখন তাদের ফিরতে হচ্ছে লাশ হয়ে। প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনরা। আগুন লাগা দিছে মা, আমি মরে গেনু মা, আর তোমার সাথে কথা হবে না। সৌদিতে সোফা কারখানায় আগুন লাগার পর ফোনে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের 2 ভাই মোহন ও সুমন। সোনার লক্ষ্মী বাবা, শেষবারের মতো ছেলেদের ফোন ধরতে না পারার আক্ষেপ মা ময়না বিবির। 2 ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় তিনি। নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমান সৌদি আরবে। নতুন ঘর তোলার কাজ শুরু হলেও সেই ঘরে আর ওঠা হলো না 2 ভাইয়ের। তাদের মতো একই গ্রামের রেজওয়ান ও ফারুকও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু কারখানার আগুনে নিভে গেল তাদের স্বপ্ন। ছোপার এই কোম্পানিতে মানে এখানে কাজ করতে লেগেই আর কি দুর্ঘটনা, আগুন লেগে 2 ভাই মারা গেছে। এছাড়াও নিহতদের মধ্যে ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা রয়েছেন। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। দূতাবাসে যোগাযোগ করছি, তাদের লাশগুলো যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করছি আমরা। এদিকে নাটোরের খাজুরা ইউনিয়নের সাব্বির, শামীম ও হৃদয়ের বাড়িতে চলছে আহাজারি। 3.5 বছর আগে ঋণ করে সৌদি আরবে যান সাব্বির। আমার আমার লাশটা আমার কাছে দিঘিরপাড় গ্রামের শামীম হোসেনও সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ঋণ করে। ঘরে তার 1 মাস 3 দিনের শিশু সন্তান। এছাড়া নিহতদের মধ্যে শ্যামল রাজশাহীর বাগমারার বাসিন্দা বলে জানা গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1155 জন। এদিকে ডেঙ্গুতে কোনো মৃত্যু না থাকলেও হাসপাতালে ভর্তি আছেন 726 জন রোগী, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 780 জন, আর নিশ্চিত হামে মৃত্যু 98 জনের। অন্যদিকে সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানায় চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 20,071 জন। এর মধ্যে 61.6% পুরুষ এবং 38.4% নারী রয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে 61 জনের মৃত্যু হয়েছে। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। এতে 77 জন নিহতের খবর পাওয়া গেছে। রাজধানী বোগোতা সহ দেশটির বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে বহু ভবন। এর মধ্যে কালি শহরেই ধসে পড়েছে অন্তত 20টি ভবন। ভেতরে আটকা পড়েছেন অনেকে। হঠাৎ ভয়াবহ ভূমিকম্প, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল জুড়ে। স্থানীয় সময় সোমবার আঘাত হানা 7.4 মাত্রার ভূমিকম্পে কলম্বিয়ার পাশাপাশি প্রতিবেশী ইকুয়েডরের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী বেগোতা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালামার এলাকায়।
ইউজিএস এর তথ্য অনুযায়ী ভূপৃষ্ঠের প্রায় 107 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। আতঙ্কিত মানুষজন দ্রুত ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কালী শহরে। ভূমিকম্পে অন্তত 20টি ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় অন্তত 20 জন নিহতের খবর পাওয়া গেছে। এসব ভবনের ভেতরেও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়দের উদ্ধারে বেগোতা ও ম্যাডেলিন থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর অনুরোধ জানিয়েছে কালী কর্তৃপক্ষ। এদিকে চোকো অঞ্চলের রাজধানী কেবদোতেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে গভর্নর। ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ভবনের নিরাপত্তা যাচাই এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিউলি রোজা, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের